আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে কোলোরেক্টাল কার্সিনোমা। আজকের টপিকে আমরা ডিসকাস করার চেষ্টা করব হচ্ছে এপিডেমিওলজি, প্যাথোজেনেসিস, ক্লিনিক্যাল ফিচার, ইনভেস্টিগেশন অ্যান্ড আউটলাইন অফ ম্যানেজমেন্ট অফ কোলোরেক্টাল কার্সিনোমা। তাহলে শুরু করা যাক। কোলোরেক্টাল কার্সিনোমা আসলে সারা পৃথিবী জুড়েই হয়, তো ডেভেলপড কান্ট্রিতে একটু বেশি হয়। সারা পৃথিবী জুড়েই কোলোরেক্টাল কার্সিনোমার হচ্ছে তোমার ফিমেলদের ক্ষেত্রে সেকেন্ড মোস্ট কমন কার্সিনোমা। প্রথম হচ্ছে ব্রেস্ট কার্সিনোমা, তারপরে ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে কোলোরেক্টাল কার্সিনোমা, কিন্তু মেলের ক্ষেত্রে এটা হচ্ছে থার্ড মোস্ট কমন। আর প্রথমে তাদের হচ্ছে ব্রঙ্কিয়াল কার্সিনোমা, তারপরে প্রোস্টেট কার্সিনোমা, এরপরে হচ্ছে কোলোরেক্টাল কার্সিনোমা। কিন্তু যদি আমরা ক্যান্সার ডেথ চিন্তা করি, যে যত পেশেন্ট প্রতি বছর পৃথিবীতে ক্যান্সারের জন্য মারা যায়, তার মধ্যে কোলোরেক্টাল কার্সিনোমা হচ্ছে সেকেন্ড কমন। সাধারণত এটা বয়স্কদের হয়, মেল ফিমেল অনেকটাই ইকুয়াল, তবে একটু মেলদের বেশি হয়। তো প্যাথোফিজিওলজিতে কার্সিনোমা, কোলোরেক্টাল কার্সিনোমা কেন ডেভেলপ করে? এখানে তোমার হচ্ছে দুইটা ফ্যাক্টর রেসপন্সিবল। একটা হচ্ছে এনভায়রনমেন্টাল, আর একটা জেনেটিক। কখনো কখনো শুধুমাত্র জেনেটিক ফ্যাক্টরের জন্যই কার্সিনোমা ডেভেলপ করতে পারে, কখনো কখনো এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের জন্যও হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই দুইটা যখন একই সঙ্গে কারো উপর ইনফ্লুয়েন্স করে, তখন আসলে কার্সিনোমা ডেভেলপ করে। তো আসলে আমরা প্রথমে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর সম্বন্ধে আলাপ করি। আসলে এইগুলো ফ্যাক্টর কোনোটাই কিন্তু একেবারে প্রমাণিত না। বিভিন্ন এপিডেমিওলজিক্যাল স্টাডি, কেস কন্ট্রোল স্টাডি, কোহোর্ট স্টাডি দেখা গেছে যে এরা অনেক সময় রিস্কি বা প্রিভেন্টিভ, কিন্তু সবসময় যে এদের মাধ্যমেই কার্সিনোমা হবে ব্যাপারটা এতটা প্রমাণিত নয়। তো এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলোকে আমরা মোটামুটি দুই ভাগে ভাগ করে বলতে পারি, একটা হচ্ছে ডায়েটারি আর একটা নন ডায়েটারি। ডায়েটারি ফ্যাক্টরের মধ্যে দেখো রেড মিট, স্যাচুরেটেড ফ্যাট, এই জিনিসগুলোকে ধারণা করা হয় যে এরা কার্সিনোজেনিক। কারণ এরা হচ্ছে তোমার রেড মিট থেকে অ্যামাইন তৈরি হয়, নাইট্রোজেনাস প্রোডাক্ট। তারপরে যখন এরা ব্যাকটেরিয়াল মেটাবলিজম হয়, তখন ফ্রি রেডিক্যাল তৈরি হয়। তো দেখা যায় যে এরা আসলে অনেক সময় মিউকোসাতে তোমার নিউ সেল, নতুন সেল তৈরি করা শুরু করে। তখন আনকন্ট্রোল ফ্যাশনে তৈরি হলে অনেক সময় দেখা যায় অ্যাডেনোমা বা কার্সিনোমা ডেভেলপ করতে পারে। তবে প্রমাণিত না যে রেড মিট বা স্যাচুরেটেড ফ্যাট কার্সিনোমা করবে, এটা প্রমাণিত না। তবে রিস্ক বাড়ে। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে কোনো স্টাডিতে যে রেড মিট যদি প্রতিদিন 100 গ্রাম করে রেড মিট কেউ খেয়ে থাকে, তাহলে দেখা যায় তার 10%-এর উপরে রিস্ক বেড়ে যেতে পারে। আবার দেখো কিছু খাবার আছে যেগুলো হচ্ছে প্রোটেক্টিভ, যেমন বলা হয় যে ফাইবার কন্টেনিং ডায়েট, ডিফারেন্ট ভেজিটেবলস, ফ্রুটস, ক্যালসিয়াম, ভিটামিন ডি। কোনো কোনো স্টাডিতে ফলিক অ্যাসিড পাওয়া গেছে, কোনো কোনোটায় পাওয়া যায়নি। কোনো কোনো স্টাডিতে ভিটামিন এ, সি, ই এগুলো পাওয়া গিয়েছে, আর অনেক স্টাডিতে পাওয়া গেছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এরা হচ্ছে কার্সিনোমা ডেভেলপকে প্রিভেন্ট করে অনেক ক্ষেত্রেই। তো এই হলো আমাদের মোটামুটি ডায়েটারি ফ্যাক্টর। কিছু নন ডায়েটারি ফ্যাক্টর আছে, যেমন ধরো কারো যদি কোলোরেক্টাল অ্যাডেনোমা থাকে, তো অ্যাডেনোমাটাকে আমরা ধরে নিতে পারি যে প্রি ক্যান্সারাস, অ্যাডেনোমা থেকে কার্সিনোমা ডেভেলপ করতে পারে। আবার মনে করো কারো লং স্ট্যান্ডিং আলসারেটিভ কোলাইটিস আছে, তো সেখান থেকে আলটিমেটলি আমরা সেখান থেকে ডিসপ্লাসিয়া ডেভেলপ করতে পারি, মেটাপ্লাসিয়া ডেভেলপ করতে পারে, কার্সিনোমা ডেভেলপ করতে পারে। কাউকে যদি পেলভিক রেডিওথেরাপি দেওয়া হয়, তাহলে ওই রোগীদের দেখা যায় পরবর্তীতে কার্সিনোমা রেকটাম বা রেক্টোসিগময়েড রিজনে কার্সিনোমা হওয়ার চান্স বেড়ে যায়। কোনো কারণে মনে করো ইউরেটারিক সার্জারি করা হয়েছে, ইউরিনের ব্লাডার কেটে ফেলতে হয়েছে, তখন ইউরেটারকে ডাইভার্ট করে কোলনে দেওয়া হয়, সিগময়েডোস্টোমি বলা হয়। তখন ইউরিনটা যখন কোলন দিয়ে পাস করে, তখন এই সিগময়েড রিজন বা রেকটমে কার্সিনোমা ডেভেলপ করার চান্স বেড়ে যায়। এছাড়া ওবেস পেশেন্টদের অ্যাডিপোসাইট বেশি থাকে, অ্যাডিপোসাইট থেকে অ্যাডিপোনেকটিন নামে একটা হরমোন তৈরি হয়। এটা অনেক সময় সাজেস্ট করা হয় যে এরা কার্সিনোজেনিক। স্মোকিং অনুরূপ একটা রিস্ক ফ্যাক্টর। কখনো কখনো ধারণা করা হয় যে কোলোসিস্টেক্টমি করার পরে যে বাইলগুলো, এই বাইলগুলো হচ্ছে স্ট্যাসিস হতে পারে না, গল ব্লাডারে যে বাইলের একটা স্ট্যাসিস হয়, হোমিওস্ট্যাসিস মেনটেন হয়, সেটা হতে পারে না। এই বাইলগুলো কোলনে চলে গেলে সেই বাইল অ্যাসিড, বাইল সোটার মাধ্যমে অনেক সময় কার্সিনোজেনিক ইফেক্ট হতে পারে, যদিও পার্সেন্টেজ খুবই কম। আরেকটা ফ্যাক্টর হচ্ছে জেনেটিক হচ্ছে তোমার জেনেটিক অ্যাবনর্মালিটি সাধারণত দুরকম। একটা হচ্ছে মনে করো আমরা বলে থাকি যে ক্রোমোজোমাল ইনস্টেবিলিটি,
মানে 85% ক্ষেত্রে তোমার যখন কার্সিনোমা ডেভেলপ করে তো দেখা যায় ক্রোমোজোমাল ইনস্টেবিলিটি মানে একটা বড় একটা অ্যাবনর্মালিটি ক্রোমোজোমে। যেমন ধরো একটা ক্রোমোজোম মিউটেশন হয়ে গেল, মানে মিউটেশনটা সাধারণত ধরো এরকম হতে পারে যে আমরা পড়েছি যে অনকোজিন পড়েছি বা প্রোটো অনকোজিন, আবার টিউমার সাপ্রেসর জিন, এগুলো পড়েছি। তো প্রোটো অনকোজিনের কাজ কি? এরা হচ্ছে কার্সিনোমা করে, আর টিউমার সাপ্রেসর জিনের কাজ কি? এরা হচ্ছে কার্সিনোমা প্রিভেন্ট করে। তো যদি মনে করো প্রোটো অনকোজিনে গেইন অফ ফাংশন মিউটেশন হয়, মানে এমন একটা ফাংশন তৈরি হলো যে এমন একটা মিউটেশন হলো যেটাতে নতুন কোনো ফাংশন সে নিয়ে নিল, গেইন করলো। তো এই প্রোটো অনকোজিনে যদি গেইন অফ ফাংশন মিউটেশন হয়, অথবা যদি টিউমার সাপ্রেসর যে জিন সেগুলোতে যদি লস অফ ফাংশন মিউটেশন হয়, তখন সে টিউমার সাপ্রেস করার যে ক্যাপাবিলিটি সেটা নষ্ট হয়ে যায়। তখন ওই ধরনের গ্রস মিউটেশন হলে, অথবা কোনো একটা ক্রোমোজোম ডিলেট হয়ে গেল, মনে করো যে ক্রোমোজোমের একটা অংশ ডিলেশন হয়ে গেল, তখন কিন্তু এই যে বড় ধরনের যে ত্রুটি দেখা দেয় সেটাকে আমরা বলি ক্রোমোজোমাল ইনস্টেবিলিটি। এবং দেখা যায় যে প্রায় 85% কার্সিনোমাতে এই ধরনের ক্রোমোজোমাল ইনস্টেবিলিটি ডেভেলপ করে। আর বাকি 15% ক্ষেত্রে দেখা যায় যে এত বড় আসলে অ্যাবনর্মালিটি হয় না। এখানে তোমার মাল্টিপল ক্রোমোজোমে ধরো স্মল ডিফেক্ট ডেভেলপ হয়। যেমন ধরো আমরা জানি যখন ডিএনএ সিনথেসিস হয়, ডিএনএ রেপ্লিকেশন হয়, তখন কিছু এরর হয়। তো এরর হলে সেগুলো হচ্ছে এররগুলোকে কারেকশন করার একটা ব্যাপার থাকে। তো যদি কোনো কারণে কারেকশানগুলো ফেল করে, মিসম্যাচ ডিএনএ রিপেয়ার হয়, তখন এই ধরনের ছোট অ্যাবনর্মালিটি অনেকগুলো ক্রোমোজোমে একত্রে হলে তখন আমরা সেটাকে বলি মাইক্রো স্যাটেলাইট ইনস্টেবিলিটি। তো সেগুলোর মাধ্যমেও কার্সিনোমা ডেভেলপ করতে পারে। তাহলে জেনেটিক ব্যাপারে আমাদের এই গ্রস দুইটা কথা মনে রাখতে হবে। একটা হচ্ছে ক্রোমোজোমাল ইনস্টেবিলিটি, এটাই মেজরিটি ক্ষেত্রে হয়, আর একটা হচ্ছে মাইক্রো স্যাটেলাইট ইনস্টেবিলিটি, যেটা মাত্র 15% ক্ষেত্রে হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় জেনেটিক এবং এনভায়রনমেন্টাল দুইটা ফ্যাক্টরে রেসপন্সিবল হয়। তা আমরা যদি এখানে একটু খেয়াল করি, দেখো যেমন আমরা এখানে ধরো ডায়েটারি বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলোকে এখানে যদি চিন্তা করি, আর এগুলো যদি জেনেটিক ফ্যাক্টর এই দুইটা গ্রুপে চিন্তা করি, তাহলে এইটা হলো দেখো সোললি জেনেটিক, মানে সোললি জেনেটিক একটা ব্যাপার। মনে করো একটা ফ্যামিলিতে কারো কার্সিনোমা প্রন ফ্যামিলি, কোলোরেক্টাল কার্সিনোমা প্রন ফ্যামিলি, তার একটা সিঙ্গেল জিন যদি তার বড় একটা ডিফেক্ট ডেভেলপ করে একটা সিঙ্গেল মিউটেশনের মাধ্যমেই, তো এই বড় ডিফেক্টের জন্য কিন্তু এরা কার্সিনোমা ডেভেলপ করে ফেলতে পারে। এটা সাধারণত যাদের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে তাদেরই হয়। কাজে ইনহেরিটেড যে কার্সিনোমাগুলো, এদের কোনো আলাদা করে ডায়েটারি বা এনভায়রনমেন্টাল রিস্ক ফ্যাক্টরের প্রয়োজন হয় না। এই একটা মাত্র সিঙ্গেল জিন মিউটেশনের মাধ্যমেই তাদের কিন্তু কোলোরেক্টাল কার্সিনোমা ডেভেলপ করতে পারে। এদের সংখ্যা অ্যাবাউট 5%। এই ধরনের যে ইনহেরিটেড কার্সিনোমা, ওদেরকে আমরা মোটামুটি দুইটা গ্রুপে ভাগ করে বলতে পারি। কিছু গ্রুপ আছে যারা পলিপ তৈরি করে, কিছু গ্রুপ আছে পলিপ তৈরি করে না। তো যারা পলিপ তৈরি করে তার মধ্যে যেমন ধরো ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপোসিস বা পিউজ জেগার সিনড্রোম বা ধরো জুভেনাইল পলিপোসিস, এরা হচ্ছে ইম্পর্টেন্ট। আর অন্য ক্ষেত্রে আরেকটা আর্ম দেখো এখানে আছে, এরা হচ্ছে পলিপ তৈরি করে না। এটাকে আমরা বলি হচ্ছে হেরিডিটারি নন পলিপোসিস কোলন ক্যান্সার। আমরা পলিপ তৈরি না করি এরা কার্সিনোমা করতেছে। অন্যদিকে খেয়াল করো যে ডায়েটারি যে রিস্ক ফ্যাক্টর বা নন ডায়েটারি যে রিস্ক ফ্যাক্টর, সেই রিস্ক ফ্যাক্টরগুলো অ্যাকুমুলেট করে জেনেটিক মিউটেশন না করে সোমাটিক মিউটেশন করলো। তো সোমাটিক মিউটেশন করার কারণে বেশিরভাগ ক্ষেত্রে এই কার্সিনোমাগুলো ডেভেলপ করে। তো এই কার্সিনোমাগুলো আসলে কমন, এগুলোকে আমরা স্পোরাডিক বলি। স্পোরাডিক মানে ফ্যামিলি হিস্ট্রি নাই, আর এগুলো জেনেটিক মানে হচ্ছে তার ফ্যামিলি হিস্ট্রি আছে। এই স্পোরাডিক কোলোরেক্টাল কার্সিনোমা হচ্ছে প্রায় 70% কোলোরেক্টাল কার্সিনোমা। মাঝখানে দেখো আরেকটা গ্রুপ আছে, এরা আসলে জেনেটিক্যালি সাসেপ্টেবল, তাদের অনেকগুলো সাসেপ্টেবল জিন আছে, এদেরও দেখা যায় ফ্যামিলি হিস্ট্রি আছে, কিন্তু এদের শুধুমাত্র জেনেটিক ডিফেক্টের মাধ্যমেই কার্সিনোমা ডেভেলপ করতে পারে না। এদের একটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, তাদের উপর যখন ডায়েটারি ফ্যাক্টর ইম্পোজ হয় বা আদার এনভায়রনমেন্টাল ফ্যাক্টর ইম্পোজ হয়, তখন তারা কার্সিনোমা ডেভেলপ করে। এদের পার্সেন্টেজ মোটামুটি হচ্ছে 25%। তাহলে এই হলো আমাদের কোলোরেক্টাল কার্সিনোমা। তো যখন এই ধরো এই জেনেটিক বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো আমাদের কোলোনিক এপিথেলিয়াল সেলের উপর পড়লো, তখন এই সেলগুলো আসলে কি হয়? এই ধরো এপিথেলিয়াল সেল নর্মাল কোলোনিক মিউকোসা এমন বা এমন, এখানে আমাদের বিভিন্ন জেনেটিক ফ্যাক্টর, তারপরে ধরো বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের উপর ইম্পোজ হচ্ছে, আলটিমেটলি এপিথেলিয়াল সেলগুলো কিন্তু প্রলিফারেট হওয়া শুরু হলো। এরকম যখন মাল্টিপল লেয়ারে প্রলিফারেট হয় তখন আমরা সেটাকে অ্যাডেনোমা বলি। তো প্রথম দিকে এগুলোকে আর্লি অ্যাডেনোমা, এরপরে আস্তে আস্তে ইন্টারমিডিয়েট বা লেট অ্যাডেনোমা হয়ে যায়। কিন্তু এই যে সেল, হাইপার প্রলিফারেটিভ সেলগুলো, এই সেলগুলো যখন ইনভেড করে যায়, শুধু মিউকোসাতে থাকে না, সাবমিউকোসা ক্রস করে চলে যায়, তখন আমরা সেটাকে বলি আসলে
কার্সিনোমা। তো এই যে স্টেপ বাই স্টেপ যে তৈরি হলো কার্সিনোমা, এটাকে আমরা বলি মাল্টি স্টেপ কার্সিনোজেনেসিস। এখন কার্সিনোমা কোলন বা কোলোরেক্টাল কার্সিনোমা কোথায় কোথায় হয়? মেজরিটি কিন্তু দেখো আমাদের এই ছবিতে দেখা যাচ্ছে যে মেজরিটি কার্সিনোমা আসলে লেফট সাইডে হয়। ধরো রেকটাম, রেক্টোসিগময়েড, সিগময়েড, ডিসেন্ডিং কোলন, এগুলো মিলে দেখো তুমি প্রায় 30-60%, মানে 50 থেকে 60% কার্সিনোমা, বা কোনো কোনো স্টাডিতে দেখা গেছে 65% পর্যন্ত কার্সিনোমা আসলে এই ডিস্টাল কোলনে হয় বা রেক্টোসিগময়েড রিজনে হয়। আরেকটা বড় পোর্শন হচ্ছে দেখো অ্যাসেন্ডিং কোলন, সিকাম, এই রিজনগুলোতে হয়। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যাদের সাধারণত স্পোরাডিক কার্সিনোমা ডেভেলপ করে, ফ্যামিলি হিস্ট্রি সাধারণত থাকে না, মানে জেনেটিক কম্পোনেন্টের রেসপন্সিবিলিটি কম, সেই কার্সিনোমাগুলো তো সাধারণত ডিস্টালি হয়। আর যারা জেনেটিক্যালি সাসেপ্টেবল, যেমন ধরো পলিপোসিস বা নন পলিপোসিস কোলন ক্যান্সার যেগুলো, সেগুলো মেইনলি প্রক্সিমাল কার্সিনোমা ডেভেলপ করে। আর বাকিটা হচ্ছে 15% ক্ষেত্রে এটা ট্রান্সভার্স কোলনে। কখনো কখনো কার্সিনোমা কিন্তু একাধিক জায়গায় হতে পারে। মনে করো তার এখানে সিগময়েড কোলনে হলো, আবার এখানে ধরো অ্যাসেন্ডিং কোলনে হলো। একই সঙ্গে যদি দুইটা জায়গায় কার্সিনোমা থাকে তখন আমরা এটাকে বলি সিনক্রোনাস লেশন। এটা প্রায় 5% কেস অফ কোলোরেক্টাল কার্সিনোমাতে এই ধরনের সিনক্রোনাস লেশন পাওয়া যায়। অবশ্য সিনক্রোনাসের সাথে আরেকটা শব্দ তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে অনেক সময় পড়তে গেলে আসবে, সেটা হচ্ছে মেটাক্রোনাস। মেটাক্রোনাস মানে হচ্ছে ধরো পেশেন্টের প্রথম দিকে দুই জায়গাতে কার্সিনোমা ছিল না, ধরো তার এখানে রেকটামে কার্সিনোমা ছিল, রেক্টোসিগময়েডে, তুমি এটা অপারেশন করে ফেলেছো, পরবর্তীতে পেশেন্টের 3 বছর পরে বা 4 বছর পরে বা কখনো তার কোলনের অন্য জায়গায় আরেকটা লেশন তৈরি হয়ে গেল, একই সময়ে ছিল না, সেই লেশনটাকে আমরা তখন মেটাক্রোনাস লেশন বলি। এই যে কোলোরেক্টাল কার্সিনোমা কোলন বা রেকটামের মিউকোসাতে ইনভলভ করলো, তারপরে এরা কিভাবে স্প্রেড করে? তো এরা স্প্রেড করে হচ্ছে প্রথমে মিউকোসাতে থাকে, তারপর মিউকোসা থেকে আস্তে আস্তে পিয়ার্স করে এটা বাউল ওয়ালকে পেনিট্রেট করে বাউলের বাইরে চলে যায়, সেখানে গিয়ে এটা লিম্ফ নোডকে ধরবে, লিমফ্যাটিক্সকে ধরবে, তারপরে তোমার রিজিওনাল স্ট্রাকচার আশেপাশে, যেমন ধরো রেকটামের পাশে ইউরেটার, ব্লাডার, বা ধরো ফিমেল জেনিটালিয়া, এগুলো ধরে ফেলতে পারে রেক্টোসিগময়েড থেকে। এবং এই গাট থেকে তখন লিমফ্যাটিক্সের মাধ্যমে তোমার সিস্টেমিক সার্কুলেশনে, অথবা গাট থেকে যদি পোর্টাল সার্কুলেশনে ঢোকে তাহলে লিভারে, এবং সেখান থেকে আলটিমেটলি কিন্তু সিস্টেমিক মেটাস্টেসিস হয়ে যেতে পারে। এখানে খেয়াল করো, এটা দেখো প্রাইমারি ম্যালিগন্যান্ট একটা নিওপ্লাসিয়া এপিথেলিয়ামের মধ্যে আছে। তো এটা যখন ভাস্কুলার ইনভেশন হলো, তখন সেখান থেকে ভাস্কুলার এবং লিমফ্যাটিক ইনভেশন হলো, সেখান থেকে দেখো সিস্টেমিক সার্কুলেশনে চলে গিয়ে সরাসরি এখানে চলে গেল তোমার লিমফ্যাটিক সার্কুলেশন চলে গেল, লিমফ্যাটিক সার্কুলেশন দিয়ে এটা হার্টে চলে গেল। অন্যদিকে দেখো এটা পোর্টাল সার্কুলেশন যদি ঢুকে যায় তাহলে প্রথমে লিভারে যাবে, লিভার থেকে হার্টে যাবে, তারপর সেখান থেকে হার্ট থেকে আলটিমেটলি সিস্টেমের সার্কুলেশনে চড়াই গিয়ে সেখানে মেটাস্টেসিস করতে পারবে। তো কমন মেটাস্টেসিসের জায়গা হচ্ছে লিভার, এরপরে লাংসেও মেটাস্টেসিস হতে পারে। এই যে টিউমারগুলো বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন স্টেজে ইনভেট করে যাচ্ছে, এটার উপর ডিপেন্ড করে ডিউকস ক্লাসিফিকেশন বলা হয় এটা কার্সিনোমা, কোলোরেক্টাল কার্সিনোমার ক্ষেত্রে। এটার একটা সার্ভাইভাল বেনিফিটও দেখা যায় এখান থেকে, কারণ যেই টিউমারগুলো আসলে তোমার বাউল ওয়ালের মধ্যে, বাউল ওয়ালকে দেখো ওয়ালের মধ্যে রয়ে গেছে, এটা হচ্ছে ওয়াল থিকনেস, ওয়ালের মধ্যেই যেগুলো রয়ে গেছে, ওয়ালকে পেনিট্রেট করে বাইরে যায়নি, ওটাকে বলা হয় ডিউকস এ। এদের দেখো এদের 5 ইয়ার সার্ভাইভাল কিন্তু 90%-এর উপরে। কিন্তু যখনই এটা বাউল ওয়ালকে এক্সটেনশন করে বাইরে চলে আসলো, তখন সেটাকে আমরা বলি ডিউক স্টেজ বি, এদের 5 ইয়ার সার্ভাইভাল দেখো কমে গেল 65%-এর মতো। আরেকটু যখন স্প্রেড করে গেল দেখো, এটা হচ্ছে সি, তার মানে আশেপাশের লিম্ফ নোড, লিমফ্যাটিক্স এগুলোকে ইনভলভ করে ফেললো, তখন আমরা বলি ডিউক সি। এদের দেখো 5 ইয়ার সার্ভাইভাল দেখো 30 থেকে 35%। কিন্তু যখনই এটা ডিস্টেন্ট মেটাস্টেসিস হয়ে যাবে, দ্যাট ইজ ডিউকস ডি, তখন কিন্তু মর্টালিটি অনেক বেশি, 5 ইয়ার সার্ভাইভাল 5%-এর চেয়েও কম। আচ্ছা, এখন আসলে যে কোলোরেক্টাল কার্সিনোমা কীভাবে প্রেজেন্ট করে আমাদের কাছে। তো আমরা যে কোনো কার্সিনোমা যখন পড়ি তখন আসলে প্রেজেন্টেশন ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টর, যে কার্সিনোমাটা যেখানে ডেভেলপ করছে সেটার কিছু লোকাল ফিচার থাকে, তারপরে যদি লোকাল থেকে যদি এটা স্প্রেড করে তার সারাউন্ডিং স্ট্রাকচারকে ধরে, রিজিওনাল স্ট্রাকচার, সেগুলোর কিছু ফিচার থাকে। যদি এখান থেকে এটা মেটাস্টেসিস হয়ে অন্য কোথাও চলে যায়, অন্য কোনো অর্গান ইনভলভ করে, তাহলে সেগুলোর কিছু ফিচার থাকে। এছাড়াও পেশেন্টের কার্সিনোমা পেশেন্টের কিছু সিস্টেমিক ফিচার, কিছু প্যারানিওপ্লাস্টিক ফিচার থাকে। তো এখানে আমাদের কার্সিনোমা, কোলোরেক্টাল কার্সিনোমার একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে যদি কার্সিনোমা লেফট সাইডে হয়, তার মানে রেকটাম, সিগময়েড এই রিজনগুলোতে হয়, তো এই রিজনগুলোতে হলে দেখো যদি মিউকোসাল আলসারেশন হয় তাহলে সেখান থেকে ব্লিডিং হবে,
তো এই ব্লাডটা কিন্তু রেকটামের খুব কাছে, অ্যানাল ক্যানালের খুব কাছে। তো এই পেশেন্টগুলো দেখা যায় যে প্যারারেক্টাল ব্লিডিং নিয়ে আমাদের কাছে পেশেন্ট প্রেজেন্ট করে। এছাড়াও এই পেশেন্টের রেকটাম বা রেক্টোসিগময়েড জাংশন বা অ্যানোরেক্টাল জাংশন বা লেফট সাইডে ডিসেন্ডিং কোলন, এই জায়গাগুলোতে হলে পেশেন্টরা আর্লি ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের ফিচার নিয়ে আমাদের কাছে আসে, অ্যাবডোমিনাল পেইন, অ্যাবডোমিনাল ডিস্টেনশন এগুলো নিয়ে আসে। কিন্তু যদি পেশেন্টের রাইট সাইডে হয়, রাইট সাইডে হলে দেখো ওখান থেকেও ব্লিডিং হতে পারে, কিন্তু রাইট কোলনটা কিন্তু অনেক দূরে, সিকাম বা অ্যাসেন্ডিং কোলন, ওখান থেকে ব্লিডিং হলে এটা ফ্রেশ ব্লাড হিসেবে প্যারারেক্টালি আসতে পারে না। তো এই পেশেন্টগুলো আসলে আমাদের কাছে প্রেজেন্ট করে অনেক সময় এনিমিয়া, ব্লিডিংয়ের কারণে এনিমিয়া বা পেশেন্টের অকাল্ট ব্লিডিং হচ্ছে, রোগী বুঝতে পারছে না, এর মধ্যে পেশেন্ট এনিমিক হয়ে যাচ্ছে। এছাড়া এদের যেহেতু প্রক্সিমাল কোলন, এখানেও বাউল মানে স্টুলটা তখনও লিকুইড থাকে, তো এই সময় দেখা যায় পেশেন্ট অনেক সময় ডায়রিয়া বা ধরো অল্টারেশন অফ বাউল হ্যাবিট এগুলো নিয়ে প্রেজেন্ট করে। কিন্তু রাইট সাইডের কোলনে অবস্ট্রাকটিভ ফিচার নিয়ে প্রেজেন্ট করা একটু এবিট ল্যাটার, মানে যদি রাইট কোলনিক কার্সিনোমা অবস্ট্রাকশন নিয়ে প্রেজেন্ট করতে হয় তখন সেটা অ্যাকচুয়ালি একটু অ্যাডভান্স, কারণ সিকাম অ্যাসেন্ডিং কোলনিতে ডায়ামিটার একটু বেশি, অবস্ট্রাকশন ডেভেলপ করে একটু কঠিন। আবার ধরো যদি শুধুমাত্র রেকটামে কার্সিনোমা হয়, অনেক সময় পেশেন্টের আরও কিছু সিমটম হয়, যেমন রেকটামের কিছু সিমটম, যেমন ধরো টিনেসমাস মানে হচ্ছে সেন্স অফ ইন্টেন্স ডিজায়ার টু ডিফেকেট, বাট হোয়েন পেশেন্ট গোজ টু ডিফেকেট স্মল অ্যামাউন্ট অফ স্টুল প্যাসেস বাট হিজ ডিজায়ার রিমেইন স্ট্যাটিক, মনে হয় যে আরও টয়লেট হবে, এই যে তোমার ইনকমপ্লিটেড ইভাকুয়েশন এটা হয়। এছাড়া অনেক সময় কার্সিনোমা রেকটাম বা রেক্টোসিগময়েড কার্সিনোমাতে মেইনলি কার্সিনোমা রেকটাম, তো কার্সিনোমার উপরের অংশে কার্সিনোমা ন্যারো হয়ে যায়, তার ঠিক প্রক্সিমাল অংশে স্টুলগুলো জমতে থাকে অনেক দিন ধরে। তো এই অনেক দিন জমার পরে ওখানে স্টুলগুলো পুরোটা কিছু স্টুল হার্ড হয়ে যায়, কিছু হচ্ছে লিকুইড থাকে। তো এই লিকুইড স্টুলগুলো মাঝে মাঝেই কিন্তু মানে ওখান দিয়ে চুয়ে প্যারারেক্টালি চলে আসতে পারে লুজ স্টুল হিসেবে, তখন এটাকে আমরা বলি স্পুরিয়াস ডায়রিয়া। তো এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে অনেক সময় কার্সিনোমা রেকটাম আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। এছাড়া রিজিওনাল সিমটম হচ্ছে মনে করো আশেপাশের অর্গান ধরলে তার ফিচার, যেমন ধরো কারো যদি ইউরিনারি ব্লাডার ইনভলভ করে তার ব্লাডারের সিমটম হবে, তার যদি মনে করো ইউরেথ্রা প্রোস্টেটিক ইউরেথ্রা ইনভলভ করে তাহলে তার অবস্ট্রাকটিভ ফিচার হবে। ফিমেল পেশেন্টদের যদি জেনিটালি ইনভলভ করে তাহলে সেগুলোর ফিচার হতে পারে। এই ধরনের পেলভিক পেইন, এই ধরনের ফিচার নিয়েও কিন্তু পেশেন্ট কার্সিনোমা রেকটামের পেশেন্ট আমাদের কাছে আসতে পারে। এছাড়া ধরো মেটাস্টেসিস, কমন মেটাস্টেসিস হচ্ছে লিভার। তো লিভার যদি মেটাস্টেসিস হয়, পেশেন্টের রাইট আপার অ্যাবডোমিনাল পেইন, হেপাটোমেগালি, রাইট সাইডে টেন্ডারনেস, কোনো সময় জন্ডিস, এগুলো নিয়ে আমাদের কাছে রোগীরা আসতে পারে। এছাড়া যে কোনো কার্সিনোমার পেশেন্টের কিছু সিস্টেমিক ফিচার থাকে, যেমন ধরো পেশেন্টের অ্যানোরেক্সিয়া থাকে, পেশেন্টের ওয়েট লস থাকে, ফিচার্স অফ ম্যালনিউট্রিশন থাকে, পেশেন্টের ওয়াস্টিং থাকে, এগুলো পেশেন্টের থাকে। প্যারানিওপ্লাস্টিক ফিচার কোলোরেক্টাল কার্সিনোমা খুব বেশি কমন না, তারপরেও ধরো প্যারানিওপ্লাস্টিক হিসেবে বিভিন্ন নিউরোলজিক্যাল ফিচার নিয়ে বা এন্ডোক্রাইন ফিচার নিয়ে রোগীরা আমাদের কাছে আসতে পারে। এখন এক্সামিনেশনে আমরা কি ফাইন্ডিংস পাবো? তো আমরা যে কোনো পেশেন্ট যখন এক্সামিনেশন করি দুইটা পার্ট নিয়ে আমরা ডিসকাস করি, একটা জেনারেল এক্সামিনেশন আর একটা অ্যাবডোমিনাল এক্সামিনেশন। জেনারেল এক্সামিনেশনে আমরা যেগুলো একটু আগে বলে আসলাম, পেশেন্টের ওয়াস্টিং পেতে পারি আমরা, ইমাসিয়েটেড পেশেন্ট, ম্যালনারিশড পেশেন্ট, এনিমিক, ইভেন আমরা লিম্ফ নোড পেতে পারি, আমরা পালপেবল লিম্ফ নোড পেতে পারি। পেশেন্টের লিভার ইনভলভমেন্ট থাকলে জন্ডিস যদি হয় তাহলে জন্ডিসের ফিচার আমরা পেতে পারি। আর অ্যাবডোমিনাল ফিচারের মধ্যে পেশেন্টের ধরো আমরা অ্যাবডোমিনাল ম্যাস পেতে পারি, তারপরে ফিচার্স অফ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন পেতে পারি, অ্যাবডোমিনাল অ্যাসাইটিস পেতে পারি, যদি লিভার ইনভলভ হয় তাহলে হেপাটোমেগালি পেতে পারি। তবে ডিআরই হচ্ছে খুব ইম্পর্টেন্ট। একটা পেশেন্ট তোমার ইনকমপ্লিট ইভাকুয়েশন বা ধরো প্যারারেক্টাল ব্লিডিং নিয়ে যদি আমাদের কাছে আসে বা স্পুরিয়াস ডায়রিয়া নিয়ে, আমাদের ডেফিনেটলি ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করতে হবে। তো আমাদের যখন আমরা সাসপেক্ট করব একটা পেশেন্টের ধরো কার্সিনোমা কোলন বা কোলোরেক্টাল কার্সিনোমা আছে, তখন আমাদের হচ্ছে ইনভেস্টিগেশন করে প্রমাণ করতে হবে। কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা করি যেগুলো হচ্ছে রুটিন ইনভেস্টিগেশন মানে ধরো একটা আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট করতে পারি, পেশেন্টের আমরা এনিমিয়া এক্সপেক্ট করি, তারপরে আমরা ধরো আশা করি যে ইএসআর বেশি হতে পারে। এছাড়া যদি পেশেন্ট ম্যালনারিশ থাকে তার নিউট্রিশনাল স্ট্যাটাস দেখার জন্য আমরা অ্যালবুমিন লেভেল, ডিফারেন্ট মাইক্রো মিনারেলস, ভিটামিন লেভেল এগুলো অ্যাসে করতে পারি। কিন্তু আমাদের যদি প্রমাণ করতে হয় যেটা আসলে কার্সিনোমা আছে কিনা, ডেফিনিট ইনভেস্টিগেশন বা গোল্ড স্ট্যান্ডার্ড, তাহলে কলোনোস্কোপি করতে হবে আমাদের। তো যদি আমরা রেকটাম সিগময়েডই পেয়ে যাই তাহলে প্রোক্টোসিগময়েডোস্কোপি সাফিসিয়েন্ট, কিন্তু আমাদের সিকাম পর্যন্ত দেখতে হলে ফুল কলোনোস্কোপি করতে হবে।
বেরিয়াম এনেমা অনেক সময় সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করা যেতে পারে যেখানে কলোনোস্কোপি অ্যাভেলেবল না, কিন্তু এটার ড্রব্যাক হচ্ছে হিস্টোপ্যাথোলজি, বায়োপসি নেওয়া যায় না। এছাড়া আমরা হচ্ছে ধরো কলোনোস্কোপি না করে আমরা যেটা করতে পারি সিটি স্ক্যান অথবা এমআরআই দিয়ে আমরা সিটি কলোনোগ্রাফি বা এমআর কলোনোগ্রাফি কিন্তু করতে পারি। এটা একটা মানে 3D রিকনস্ট্রাক্টেড ইমেজ। আমরা প্রথমে অ্যাবডোমিনের সিটি বা এমআরআই করে ফেলি, তারপরে এগুলো কম্পিউটারের সফটওয়্যারের মাধ্যমে শুধু কোলনটা দেখার জন্য সিটি বা এমআরআই কোলোনোগ্রাফি করে ফেলতে পারি। এছাড়াও সিটি বা এমআরআই দিয়ে আমাদের মেটাস্টেসিস দেখা যায়। অ্যাবডোমিনাল সিটি করলে আমরা অ্যাবডোমিনাল মেটাস্টেসিস, লিম্ফ নোড, অন্যান্য অর্গান, পেরিটোনিয়াম দেখতে পারি। চেস্টের সিটি করতে পারি, চেস্টে মেটাস্টেসিস আছে কিনা। এছাড়া মেটাস্টেসিস দেখার জন্য আমরা চেস্টের জন্য চেস্ট এক্সরে করতে পারি, আমরা অ্যাবডোমিনের মেটাস্টেসিস দেখার জন্য অ্যাবডোমিনাল আলট্রাসোনোগ্রাফি করতে পারি। আর একটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে ট্রান্সরেক্টাল আলট্রাসোনোগ্রাফি। অনেক সময় ট্রান্সরেক্টাল আলট্রাসোনোগ্রাফি করে রেক্টাল ওয়ালে কতটুকু ইনভলভ আছে, রেক্টামের বাইরে প্যারারেক্টাল টিস্যু ইনভলভ কিনা, তারপরে লিম্ফ নোড ইনভলভ কিনা, পেলভিসের অন্যান্য স্ট্রাকচার ইনভলভ কিনা, এগুলো অনেক সময় ট্রান্সরেক্টাল সোনোগ্রাফি করে বোঝা যায়। এছাড়াও হচ্ছে আমরা যদি সম্ভব হয় পেট সিটি, পিইটি সিটি, পজিটন এমিশন টমোগ্রাফি এর সঙ্গে সিটি স্ক্যান কম্বাইন করে পিইটি সিটি আমরা করতে পারি। এটা হোল বডি পিইটি সিটি বলা হয়। তাহলে সারা শরীরে যদি কোথাও কোনো মেটাস্টেসিস থেকে থাকে তাহলে সেটাও কিন্তু আমরা বের করে ফেলতে পারি। আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে টিউমার মার্কার দেখতে পাই, কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন। যদিও এটার ডায়াগনস্টিক ভ্যালু অতটা বেশি না, কারণ সব কার্সিনোমাতেই সিইএ বেশি থাকবে এমন না, তবে প্রগনোস্টিক ইম্পর্টেন্ট আছে। আমরা যদি কোনো পেশেন্টকে প্রি অপারেটিভলি সিইএ অনেক বেশি পাই তাহলে অপারেশন করার পরে তার রিকারেন্স দেখার জন্য ফলো আপে আমরা সিইএ করে দেখতে পারি। যদি সিইএ কমে যায় তাহলে বুঝতে হবে রেসপন্স করে গেছে, যদি না কমে তাহলে বুঝতে হবে রেসপন্স করে না, অথবা যদি কোনো কারণে আবার বাড়ে তাহলে বুঝতে হবে যে রিকারেন্স হচ্ছে। তো এটা আমরা করতে পারি, কিন্তু সিইএ নর্মাল হয়েও কিন্তু কার্সিনোমা রেকটাম বা কোলন হতে পারে। তো এই যে আমরা ইনভেস্টিগেশনগুলো করি, ইনভেস্টিগেশন যেমন ধরো কলোনোস্কোপি করে আমরা যে কার্সিনোমাটা পাই ম্যাক্রোস্কোপিক্যালি, এটা সাধারণত দুরকম। যে কোনো লুমিনাল কার্সিনোমা আমরা যখন আলোচনা করি তখন দুরকম বলি। একটা হচ্ছে যে লুমিনের মধ্যে বের হয়ে লুমিনের দিকে চলে আসছে, সেটাকে আমরা বলি পলিপয়েড, আর অথবা লুমিনের ওয়ালের মধ্যে আলসারেশন এবং ইনফিল্ট্রেশন হয়ে গেছে। তাহলে আমরা ম্যাক্রোস্কোপিক্যালি দুই ভাগে বলতে পারি, একটা হচ্ছে পলিপয়েড বা ফাঙ্গেটিং, আর কোনোটা বলতে পারি আমরা হচ্ছে আলসারেটিভ বা ইনফিল্ট্রেটিং টাইপ। হিস্টোপ্যাথোলজি করলে আমাদের কার্সিনোমা কোলন আসলে সবই অ্যাডেনোকার্সিনোমা। এটা মিউকাস সিক্রেটিং হতে পারে, সিগনেটারিং টাইম হতে পারে, বেশিরভাগই অ্যাডেনোকার্সিনোমা। তবে কখনো কখনো অ্যানোরেক্টাল জাংশনের এখানে দেখা যায় যে স্কোয়ামাস সেল কার্সিনোমা বা ম্যালিগন্যান্ট মেলানোমা, কখনো কখনো কোলোরেক্টামে তোমার ধরো কার্সিনয়েড, লিম্ফোমা এগুলোও হতে পারে, তবে মেজরিটি হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা। এটা দেখো, এটা কলোনোস্কোপি পিকচার। এটা কলোনোস্কোপি করে দেখো, এটা কোলনের মধ্যে অনেক বড় একটা গ্রোথ দেখা যাচ্ছে। এই যে একটা পলিপের মতো এখানেও দেখা যাচ্ছে, দেখো এখানে অনেকগুলো মনে ছোটো ছোটো পলিপের মতো অনেকগুলো ক্রেপ লাইক, আসলে একটা বড় একটা গ্রোথ। এখানে দেখো এই যে এটা একটা বড় একটা গ্রোথ, এখানেও তাই অনেক একটা বড় একটা গ্রোথ। তাহলে এই টাইপটা হচ্ছে একটা প্রলিফারেটিভ, ঠিক আছে, এটা যে মানে গ্রোথ হয়ে আসছে প্রলিফারেটিভ টাইপ। আর এটা আর একটা জিনিস ইন্টারেস্টিং দেখো, যে অনেক সময় হয় কি চারদিক থেকে হয়। আগেরটা দেখো, আগের স্লাইডে আমরা দেখি, আগের স্লাইডে একটা গ্রোথ একদিক থেকে, একটা ওয়াল থেকে একটা পলিপয়েড গ্রোথ চলে আসছে, কিন্তু এটা দেখো, এটা হচ্ছে যে লুমেনটা ন্যারো, এটা হলো লুমেন। এই দেখো কত স্প্লিটেড একটা লুমেন, চারদিক দিয়েই হয়েছে, চারদিক দিয়ে হয়ে লুমেনটাকে ন্যারো করে রেখেছে। এটা যদি আমরা ধরো এটাকে এই অংশটাকে রিসেক্ট করে এটাকে মাঝখান দিয়ে চিরে ফেলছে, দুই ভাগ করে ফেলছে, তখন দেখো এই যে গ্রোথটা, এই গ্রোথটা দেখো এই জায়গাটাতে, এদিকে এই মিউকোসা ওয়াল থেকে এত দূর চলে আসছে, এদিক থেকে এত দূর চলে আসছে, মাঝখানে লুমেনটা কিন্তু ন্যারো, এতটুকু লুমেন ন্যারো। এখানে দেখো লুমেনটা কত বড়, এখানে কত বড়। এই জিনিসটাই যদি আমরা প্রি অপারেটিভলি পেশেন্টকে একটা বেরিয়াম এনেমা করাইতাম, তাহলে দেখো এইখানে দেখো লুমেনটা কতখানি মোটা, এই যে এতখানি থিকনেস, এই পাশেও ঠিক তাই, মাঝখানে একেবারে চিকন, মাঝখানে একটা ছোট একটা স্টকের মতো দেখা যাচ্ছে। তো এই কন্ডিশনটাকে বলা হয় অ্যাপেল কোর অ্যাপিয়ারেন্স। অ্যাপেল কোর মানে তুমি যদি আপেল না কেটে কামড়ে কামড়ে খাও, তাহলে চারদিক থেকে খেয়ে ফেললে মাঝখানে যে ব্যাপারটা দেখা যায়, মাঝখানে একটা স্টকের মতো দুই পাশে একটা চাকতির মতো থেকে যায়, এটাকে বলা হয় অ্যাপেল কোর অ্যাপিয়ারেন্স। এটা কলোরেক্টাল কার্সিনোমার জন্য মোটামুটি টিপিক্যাল একটা ফিচার। কিন্তু এটা দেখো, এটা কিন্তু ওইরকম গ্রোথ হয়নি, একটা ফ্ল্যাট লেশন। দেখো এটাও কিন্তু কার্সিনোমা, কোলনের মধ্যে একটা বলে একটা ফ্ল্যাট লেশন, এখানে দেখো অনেকটা আলসারের মতো দেখা যাচ্ছে, তাহলে এটা আরেকটা টাইপ, আলসারেটিভ টাইপ। আচ্ছা, এরপরে আসা হচ্ছে ম্যানেজমেন্ট। ডেফিনেটলি যখনই কোনো কার্সিনোমা ম্যানেজ করবা, এটা আসলে একটা ডিসিপ্লিনের মাধ্যমে ম্যানেজ করা সম্ভব না, আসলে অনেক টিম ওয়ার্ক। এখানে মেডিসিনের ডক্টর লাগবে, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট লাগবে, সার্জন লাগবে, নার্স লাগবে,
অনকোলজিস্ট লাগবে, রেডিওথেরাপিস্ট লাগবে, অনেকগুলো ফ্যাক্টর আসলে এখানে রেসপন্সিবল। ট্রিটমেন্ট আসলে হচ্ছে তোমার আমরা সাপোর্টিভ চিকিৎসা দিব, কারণ কার্সিনোমার পেশেন্ট বেশিরভাগই দেখা যায় ম্যালনারিস্ট থাকে, এনিমিক থাকে, ওয়াস্টিং থাকে, কাজে এগুলো আসলে কারেকশান করার দরকার আছে। আমরা ব্লাড দিয়ে হোক বা হেমাটেনিক্স দিয়ে হোক কারেকশান করব, নিউট্রিশনাল স্ট্যাটাস ঠিক করব। এরপরে যে চিকিৎসা আসলে আমাদের যদি শুধু মনে করো প্রাইমারি জায়গাতেই থাকে কোলন বা রেকটামে, তাহলে আমাকে প্রাইমারি কার্সিনোমাটারই চিকিৎসা করতে হবে। কিন্তু যদি এমন হয় মেটাস্টেসিস হয়ে গিয়েছে, তাহলে মেটাস্টেটিক সাইটটার ট্রিটমেন্টও কিন্তু করতে হবে, এটাও একটা ইম্পর্টেন্ট। অ্যাজ এ হোল আমরা যদি চিন্তা করি যে ট্রিটমেন্টটা আসলে আমরা প্ল্যান করব যে টিউমারটা আমরা যখন অন্যান্য টিউমারের ক্ষেত্রে এখানেও আছে TNM স্টেজিং করে দেখা হয়, তো আমরা আসলে অত ডিটেল যাচ্ছি না যে তার টিউমারটা কতখানি ইনভলভ হয়ে গেল, তার লিম্ফ নোড ইনভলভ হলো কিনা, মেটাস্টেসিস আছে কিনা। তো এই যে টিউমার নোড এবং ডিস্ট্যান্ট মেটাস্টেসিস TNM এগুলো দেখে এবং পেশেন্টের জেনারেল কন্ডিশন দেখে যে পেশেন্টটাকে আমি সার্জারি যে করবো একটা বড় সার্জারি, এই সার্জারির জন্য পেশেন্ট ফিট কিনা, তো এগুলো দেখার উপর আমাদের সিদ্ধান্ত নিতে হয় যে আমরা কি আইদার কিউরেটিভ সার্জারিতে যাব, কিউরেটিভ চিকিৎসা, না প্যালিয়েশন করব। কিউরেটিভ মানে হচ্ছে একটা পেশেন্টের মানে ধরো যে লোকালাইজ বাউল ওয়ালের মধ্যেই রয়ে গেছে, অথবা বাউল ওয়ালকে জাস্ট ক্রস করেছে, আশেপাশের একটা দুটো লিম্ফ নোড ধরেছে, তখন আমার ইন্টেন্ট কিন্তু হবে কিউরেটিভ, যে আমি কেটে ফেলে দিব, পেশেন্টের কিউর হয়ে যাবে। আর যদি এমন হয় যে না অ্যাডভান্স পেশেন্টের লিভারে মেটাস্টেসিস হয়ে গেছে, তখন তো আমি তাকে কিউরেটিভ করতে পারবো না। অথবা পেশেন্টের এজ এত বেশি, মরিবান পেশেন্ট, আমি তাকে মেজর সার্জারিতে যেতে পারছি না, কিন্তু চিকিৎসা তো করতে হবে আমার, কিউরেটিভ পারবো না, তখন তো আমাকে তাকে একটু সহজ করা, তার যতটুকু জীবন যতদিন বেঁচে থাকে ততদিন যেন ভালো থাকে, এই ধরনের চিকিৎসাকে বলা হয় প্যালিয়েটিভ চিকিৎসা। সব ক্যান্সারের ক্ষেত্রে কিউরেটিভ প্যালিয়েটিভ প্রথমে আমাদের প্ল্যান করে নিতে হয়। অপশন কি আমাদের চিকিৎসার অপশন আমাদের অন্যান্য কার্সিনোমার মতোই এখানে অপশন হচ্ছে মেইন অপশন সার্জারি ডেফিনেটলি, এছাড়া কেমোথেরাপি, রেডিওথেরাপি, এগুলো হচ্ছে আমার কেমো এবং রেডিও দুইটাকে আলাদা আলাদাও দেওয়া হয়, কখনো একসঙ্গেও দেওয়া হয়, আবার এই দুটোকে সার্জারির আগেও কখনো দেওয়া হয়, পরেও দেওয়া হয়। তাহলে যদি আমরা এখন দেখি যে কোনো টিউমার আসলে লোকালি অ্যাডভান্স না, তার ডিস্টেন্ট মেটাস্টেসিস থাকতে পারে কিন্তু লোকালি অ্যাডভান্স না, প্যারাডেক্টাল এরিয়াতে অত বেশি ইনভলভ নাই, তাহলে ধরো আমরা প্রথমে তাকে সার্জারি করে ফেললাম, ফলোড বাই রেডিওথেরাপি আর কেমোথেরাপি আর কম্বিনেশন, যেটা যখন প্রয়োজন হয় সেটা করব। কিন্তু এমন যদি হয় পেশেন্টের লোকালি অ্যাডভান্স, যে আমি ঠিক প্রাইমারি সাইড থেকে কেটে বের করে নিয়ে আসতে পারবো না, তো তখন আমরা যেটা করি এটা হচ্ছে প্রথমেই তাকে রেডিও প্লাস মাইনাস কেমো দিয়ে, আমরা এটাকে বলে নিও অ্যাডজুভেন্ট থেরাপি। তো প্রথমে আমরা রেডিও বা কেমো দিয়ে পেশেন্টের টিউমারটাকে একটু ছোটো করে ডাউন স্টেজিং করে নিয়ে আসি, ডাউন স্টেজিং করে নিয়ে আসলে পরবর্তী সার্জারি করাটা সহজ হয়, তাহলে নিও অ্যাডজুভেন্ট করে নিয়ে তারপরে আমরা সার্জারি করতে পারি। তো এগুলো হচ্ছে মেইন মডালিটি। তবে কখনো কখনো এমন হয় যে তোমার আচ্ছা আরেকটা ব্যাপার, এই যে এই সার্জারিটাও তুমি কিউরেটিভ করতে পারো, প্যালিয়েটিভ করতে পারো। কিউরেটিভ মানে তুমি কেটে ফেলে দিলে, আর প্যালিয়েটিভ হচ্ছে ঠিক কেটে ঠিকভাবে ফেলা যাচ্ছে না, মনে করো পেশেন্টের লোকাল খুবই অ্যাডভান্স, রেকটাল কার্সিনোমা এতটাই অ্যাডভান্স যে তুমি কেটে ফেলতে পারছো না, কিন্তু পেশেন্টের অবস্ট্রাকশন ডেভেলপ করে, তার তো অবস্ট্রাকশন রিলিভ করতে হবে, তখন তুমি তার গাটটাকে কেটে তার একটা কলস্টমি করে দাও, তাহলে কলস্টমি করে দিলে পেশেন্ট অন্তত ইভাকুয়েট করতে পারলো, তার অবস্ট্রাকশনটা রিলিভ হয়ে গেলে, এগুলোকে আমরা প্যালিয়েটিভ বলি, বা প্যালিয়েটিভ আমরা বাইপাস করে দিতে পারি, এগুলো করতে পারি। অনুরূপভাবে এন্ডোস্কোপিক একটা মডালিটি আছে, এন্ডোস্কোপিক মডালিটিটাও তোমার কিউরেটিভ ব্যবহার করা যায় এবং এটা প্যালিয়েটিভেও ব্যবহার করা যায়। যদি মনে করো কিউরেটিভ করা যায় হচ্ছে যদি আর্লি ক্যান্সার হয়, যেটা আসলে বাউল ওয়াল পুরোটা ইনভলভ করেনি, মিউকোসা সাবমিউকোসার মধ্যে রয়েছে, তখন আমরা এন্ডোস্কোপি করে আমরা মিউকোসাটাকে কেটে নিয়ে আসতে পারি, এটাকে বলে এন্ডোস্কোপিক মিউকোসাল ডিসেকশন EMR। আর যদি মনে হয় না মিউকোসার পরে সাবমিউকোসাতেও চলে গেছে, তখন আমরা আরেকটু ডিপ করে কেটে নিয়ে আসতে পারি, সেটাকে বলে ESD, এন্ডোস্কোপিক সাবমিউকোসাল ডিসেকশন। তাহলে এন্ডোস্কোপি করে আমরা তোমার হচ্ছে এরকম EMR বা ESD করে কিন্তু আমরা কেটে নিয়ে আসতে পারি। কখনো কখনো এমন হয় যে পলিপয়েড কার্সিনোমা, যে তার একটা বড় পলিপ ঝুলে আছে, পলিপের একটা পেডিকেল আছে, তো পলিপের যে পেডিকেলটা হেলদি, এখানে কোনো ম্যালিগনেন্ট ইনফিল্ট্রেশন নাই, শুধু তো পলিপের যে ফান্ডাস যেটা ঝুলে আসে সেটার মধ্যে আসলে ম্যালিগনেন্ট, তখন আমরা পলিপটা যদি এন্ডোস্কোপিক্যালি কেটে দিই, ওটাও কিন্তু অনেকটা কিউরেটিভ। যদি কাট মার্জিনে তোমার ম্যালিগনেন্ট সেল না থাকে তাহলে কিন্তু কিউরেটিভ। এছাড়া এন্ডোস্কোপিক্যালি প্যালিয়েটিভ থেরাপি দেওয়া হয়, যেমন ধরো কোথাও অবস্ট্রাকশন হয়ে গেছে, তাহলে অবস্ট্রাকশন হয়ে গেলে আমরা এন্ডোস্কোপি করে লেজার দিতে পারি, লেজার দিয়ে অ্যাবলেশন করে দিতে পারি, অ্যাবলেশন করে দিলে কিন্তু তার লুমেনটা আবার খুলে যাবে, এটা একটা প্যালিয়েটিভ চিকিৎসা।
আবার কখনো এমন করতে পারি যে আমরা স্ট্রাকচার হয়ে গেছে, আমরা একটু ডাইলেট করে ওখানে একটা মেটালিক বা ধরো প্লাস্টিক স্টেন্ট, ইউজুয়ালি মেটালিক দেওয়া হয়, তো আমরা একটা স্টেন্ট দিয়ে আসতে, স্টেন্ট দিয়ে আসলে তার প্যাটেন্সিটা থাকবে। মানে এগুলো প্যালিয়েটিভ চিকিৎসা, যে পেশেন্ট হয়তো বেশি দিন বাঁচবে না, কিন্তু তার অবস্ট্রাকশনটা তো রিলিভ হয়ে গেল। এছাড়া অনেক সময় দেখা যায় যে পেশেন্টের যদি অ্যাডভান্স কার্সিনোমা হয়, মেটাস্ট্যাটিক কার্সিনোমা, ওদেরকে অনেক সময় মনোক্লোনাল অ্যান্টিবডি এগুলো দিয়ে তোমার সেটুক্সিমাব বা রিটুক্সিমাব এগুলো দিয়ে তাদের ইমিউনোথেরাপিও দেওয়া যেতে পারে। তো এগুলো হচ্ছে যে মডালিটিস অফ ট্রিটমেন্ট। যেহেতু মেইন মডালিটি সার্জারি, এখানে মোটামুটি একটা আউটলাইন দেওয়া আছে। আমরা সহজে মনে রাখি যে রাইট কোলনিক ক্যান্সারকে রাইট হেমিকোলেক্টমি, লেফট সাইডের ক্যান্সারকে লেফট হেমিকোলেক্টমি করা হয়। তবে সব ক্ষেত্রে ব্যাপারটা এমন থাকে না। যেমন ধরো যে এখানে দেখো সবসময় একটা ভাস্কুলার টেরিটরি খেয়াল করতে হয়। এখানে ছবিতে খুব সুন্দর করে দেওয়া, যে মনে করো তার কারো সিকামে হলো, তো সিকামে হলে দেখো এই যে ভাস্কুলার আর্কেড, এই যতগুলো ভাস্কুলার আর্কেড অ্যাসেন্ডিং কোলনকে সাপ্লাই দিয়েছে, এই আর্কেডগুলো সহ আমরা কেটে ফেলে দিলাম। তাহলে কেটে ফেলে দিলে এখানে আইলিয়াম থাকলো, এই আইলিয়ামটা নিয়ে আমি কোলনের সঙ্গে অ্যানাস্টোমোসিস, আইলিওকোলিক অ্যানাস্টোমোসিস করে দিলাম। অনুরূপভাবে আরেকটু যখন বেশি ইনভলভ ধরো অ্যাসেন্ডিং কোলনের মাঝামাঝি জায়গায়, তখন ট্রান্সভার্স কোলনের রাইট 2/3 কেটে ফেলে দিলাম, এতটুকু। এখানেও ঠিক তাই, আইলিয়ামকে নিয়ে কোলনের সঙ্গে অ্যানাস্টোমোসিস করা হয়ে দিচ্ছে। যদি ট্রান্সভার্স কোলনে হয় তাহলে ট্রান্সভার্স কোলেক্টমি করলাম। তো ট্রান্সভার্স কোলেক্টমি করলে এই কোলন আর এই কোলন কোলোকোলিক অ্যানাস্টোমোসিস করে দিতে পারি। তো এই যে অ্যানাস্টোমোসিসগুলো, বা এখানে দেখো যে স্প্লিনিক ফ্লেক্সারে থাকলে এতটুকু কাটা হচ্ছে, সিগময়েডে থাকলে এতটুকু কাটা হচ্ছে, ডিসেন্ডিং কোলনে বা একদম সিগময়েডে থাকলে এতটুকু কাটা হচ্ছে। এই যে মাঝখানের অংশগুলোকে কেটে ফেলে দেওয়া হলো, তারপরে যদি প্রথমে আমি অ্যানাস্টোমোসিস করে দিতে পারি একই সেটিংয়ে, এটাকে আমরা বলি প্রাইমারি এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস। অনেক সময় এমন হয় যে আমি প্রথমেই আসলে ওই সময়টাতে অ্যানাস্টোমোসিসটা ঠিকমতো করতে পারছি না কোনো একটা কারণে, তখন আসলে করা হয় কি, ডিস্টাল এন্ডটাকে, মনে করো এই অংশটাকে এখানে একটা সেলাই করে নিচের অংশটাকে বন্ধ করে দেওয়া হয়, আর এই যে প্রক্সিমাল অংশ যেটা, সেটা আইলিয়াম হোক বা কোলন হোক, এই প্রক্সিমাল অংশটাকে পেটের মধ্যে একটা স্কিনে একটা ছিদ্র করে এখানে রেখে দেওয়া হয় বাইরে। যদি আইলিয়াম রাখা হয় তখন তাকে বলা হবে আইলিওস্টোমি, যদি কখনো কোলন রাখা হয় তখন সেটাকে বলা হবে কোলোস্টোমি। তো এগুলো করে রাখা হয়, পরবর্তী রোগী একটু সেটেল করলে নেক্সট অপারেশন করে এই অ্যানাস্টোমোসিসগুলো করে দেওয়া হয়। তাই এইভাবে করা যেতে পারে। কার্সিনোমা রেকটামের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট, যে এই যদি রেকটামে নিচের দিকে ধরো, নিচের দিকে যদি 5 সেন্টিমিটার রেকটাম ভালো থাকে, বা ইদানিং আরও যখন সার্জারি অ্যাডভান্স হয়ে গিয়েছে, যদি 2 সেন্টিমিটার হেলদি রেকটাম থাকে, তাহলে উপরের টুকু কেটে এই ধরনের অ্যানাস্টোমোসিস করে দেওয়া সম্ভব। কিন্তু যদি অ্যাটলিস্ট 2 সেন্টিমিটারও না থাকে, অ্যানোরেক্টাল মার্জিনকেও ইনভলভ করে ফেলে, তখন কিন্তু এই কন্টিনিউটি রাখা যায় না, তখন সে একটা বড় অপারেশন করতে হয়। সেই বড় অপারেশনটার নাম হচ্ছে APR, অ্যাবডোমিনো পেরিনিয়াল ডিসেকশন। এটা একটু অ্যাডভান্স সার্জারি, মানে পুরো রেকটাম, অ্যানাল ক্যানেল সবই কেটে ফেলা হয়, এবং রেকটামের আশেপাশের যে টিস্যু সেগুলো, মেজোরেকটাম সহ, অনেক সময় এটাকে টোটাল মেজোরেকটাল এক্সিশন বলা হয়। তো এটাকে কেটে ফেলে দিয়ে তার ভাটক অ্যানাল ক্যানেলটাকে বন্ধ করে দেওয়া হয় বাইরে দিয়ে, আর তার যে প্রক্সিমাল এন্ডটা, এই এন্ডটাকে পার্মানেন্টলি পেটের মধ্যে লাগাই দেওয়া হয় কলোস্টমি করে। তো এই ধরনের বড় অপারেশন করার আগে, যে কোনো অপারেশনে কিন্তু একটা কলোস্টমি লাগতে পারে। এই জন্য এই ধরনের অপারেশন করার আগে ডেফিনেটলি রোগী এবং রোগীর আত্মীয় স্বজনের সঙ্গে একটা কলোস্টমি লাগতে পারে, এই ব্যাপারটা ভালো করে বোঝাতে হয়, কারণ এটা খুবই ভাইটাল। যে একটা পেশেন্টের পায়খানা পেট দিয়ে পড়বে, এটা আসলে মেনে নিতে চায় না, কিন্তু এটা আমাদের মানতে হবে, কারণ যদি আমি এটা ঠিকমতো করতে পারি তাহলে পেশেন্টের লাইফ অনেক দিনকে লেনদেন করা সম্ভব। তাহলে এটা হলো তোমার মোটামুটি সার্জিক্যাল অপশন। এখন ধরো আমি সার্জারি করে ফেললাম, রেসিডুয়াল টিউমার ছিল, সেগুলোর উপরে আমি প্রয়োজন অনুযায়ী আমি রেডিওথেরাপি বা কেমোথেরাপি দিয়ে দিলাম। তো এরপরে পেশেন্টকে তো ফলো আপ করতে হবে। ফলো আপ কেন করতে হয়? ফলো আপ করতে হয় মেইনলি রিকারেন্স দেখার জন্য, যে আবার হলো কিনা। তো রিকারেন্স কোথায় হতে পারে? রিকারেন্স হলো তোমার কোলনে হতে পারে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কোলনে না হয় কোলনের আশেপাশে হতে পারে, লিম্ফ নোডে হতে পারে, পেরিটোনিয়ামে হতে পারে, বা ডিস্টেন্ট মেটাস্টেসিস যে জায়গা, সেই জায়গাগুলোতেও কিন্তু হতে পারে। একটা জিনিস তোমাদের বলা হয়নি, সেটা হলো এই যে আমরা সার্জারি করলাম বা অন্যান্য চিকিৎসাগুলো দিলাম, আমরা সব কিন্তু প্রাইমারি ডিজিজের চিকিৎসা করলাম। যদি ডিজিজ যখন আমি চিকিৎসা করছি তখনই যদি তার একটা মেটাস্টেসিস থেকে থাকে, যে ধরো আমি অপারেশন করব, তখনই দেখলাম তার লিভারে মেটাস্টেসিস বা লাংসে মেটাস্টেসিস, তখন কী করব? তখন ওইটাকেও কিন্তু চিকিৎসা করতে হয়। যেমন লিভারে ধরো যদি একটা লোবে থাকে, একটা বা দুইটা, তাহলে আমরা কিন্তু ওই লোবেক্টমি, লিভারের লোবেক্টমি একই সেটিংয়ে করে ফেলতে পারি। বা লাংসে একটা সেগমেন্টে যদি একটা লেশন থাকে, তাহলে সেটাকেও আমরা কেটে ফেলতে পারি। যদি একাধিক থাকে যেটা কেটে ফেলা যাচ্ছে না, তখন ওখানেও লোকাল চিকিৎসা দিতে হয়। যেমন ধরো লিভারে যদি থাকে, সেখানে আমরা কেমো এম্বোলাইজেশন করতে পারি, মানে ওই সেগমেন্টকে, লিভারের ওই সেগমেন্টকে যে আর্টারিটা সাপ্লাই দিয়েছে, হেপাটিক আর্টারি,
তো সেই আর্টারিটাকে আমরা অ্যাঞ্জিওগ্রাম করে সেই আর্টারির ওখানে গিয়ে ওখান দিয়ে একটা কেমোথেরাপি ড্রাগ ওইখানে দিয়ে আর্টারিটাকে বন্ধ করে দিলাম। তাহলে কেমোথেরাপি দিয়ে এম্বোলাই করে দিলাম, এম্বোলিজম বন্ধ করে দিলাম, তাহলে কেমো এম্বোলাইজেশন বলে। অনেক সময় আমরা ওই যে তোমার হেপাটিক টিউমার, সেটাতে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, মানে একটা নিডেলের মতো ওই টিউমারটার মধ্যে ঢুকিয়ে দিয়ে ওখানে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করতে পারি, তাহলে ওই এরিয়াগুলো অ্যাবলেশন হয়ে যেতে পারে। তো এগুলো তখন ওই সাথে সাথে যদি সম্ভব হয় তাহলে ডেফিনেটলি তার ওই মেটাস্ট্যাটিক সাইটগুলোকেও চিকিৎসা করতে হয়। তো আমরা রিকারেন্স আসছিলাম। তো রিকারেন্সগুলো দেখো কোলোনি হতে পারে, লিম্ফ নোড, পেরিটোনিয়াম, লিভার, লাংস, এসব জায়গাতে মেটাস্ট্যাসিস হতে পারে, রিকারেন্স হতে পারে। তো কোলনের রিকারেন্স আমরা এর আগেই বলেছি, যদি কোলনের পরে রিকারেন্স হয় সেটাকে আমরা কি বলবো, মেটাক্রোনাস লেশন। এই রিকারেন্সগুলো সাধারণত 3 বছরের মধ্যে হয়। তো এগুলোকে আমাদের আসলে ধরতে হবে, এগুলো ডিটেক্ট করতে হবে। ডিটেক্ট করার জন্য কী করা হয়? ডিটেক্ট করার জন্য কলোনোস্কোপি ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। আমরা বলি যে একটা পেশেন্টের অপারেশন হয়ে গেল, তো অপারেশন হয়ে যাওয়ার পরে পরবর্তী 6 মাস থেকে 1 বছরের মধ্যে তার প্রথমে একটা কলোনোস্কোপি দেখতে হবে যে ভালো আছে কিনা। ভালো থাকলে 5 ইয়ারলি হোল লাইফ তাকে করে যেতে হবে। তো এই যে তোমার কলোনোস্কোপি, এইটা কলোনোস্কোপি না করে আমরা চাইলে এটা সিটি কলোনোগ্রাফি বা এমআর কলোনোগ্রাফি এগুলো করেও কিন্তু ফলো আপ করতে পারি। এছাড়া মনে করো সাসপেক্টেড লিভার মেটাস্টেসিস, লাং মেটাস্টেসিস ওইরকম থাকলে আমরা আলট্রাসোনোগ্রাফি বা এক্সরে অথবা সিটি স্ক্যান করে ফলো আপ করতে পারি। এছাড়া যদি কোনো পেশেন্টের প্রি অপারেটিভলি সিইএ, কার্সিনো এমব্রিওনিক অ্যান্টিজেন বেশি থাকে, তাহলে আমরা কিন্তু পরবর্তীতে পোস্ট অপারেটিভলি সিইএ করে ফলো আপ করতে পারি। চিকিৎসার পরে সিইএ কমে যাবে, যদি পেশেন্টের রিকার করে তখন আবার সিইএ বাড়বে। তাহলে এভাবে আমরা ফলো আপ করতে পারি। একটা বড় ব্যাপার হলো আসলে যেসব দেশে তোমার স্ক্রিনিং করা সম্ভব, মানে যেহেতু ডিজিজটা আসলে খারাপ, যে কোনো কার্সিনোমা তুমি যদি আর্লি ধরতে পারো তাহলে তার আউটকাম অনেক ভালো। এজন্য যেসব দেশে তোমার হেলথ ফ্যাসিলিটি ভালো সেখানে কিন্তু আসলে স্ক্রিনিং করা হয়। কার্সিনোমার কোলনে করা হয়, কার্সিনোমার রেকটামে করা, আমাদের দেশে যেমন ব্রেস্ট কার্সিনোমার জন্য করা হয়, তারপরে সার্ভাইকাল কার্সিনোমা, এগুলোর স্ক্রিনিং রিলেটিভলি ইজি, লো কস্ট, তো সেজন্য এগুলো আমাদের দেশে পপুলার। কিন্তু কার্সিনোমা স্টমাক বা কোলোনিক কার্সিনোমাটা আমাদের দেশে ওইভাবে পপুলার না, কিন্তু বাইরে করা হয়। তার মানে আগে তাদের প্রথমেই ধরে ফেলতে পারবে। যদি প্রথমে আমরা ধরে ফেলতে পারি একটা আর্লি কার্সিনোমা, আমরা কিন্তু সহজেই তাকে চিকিৎসা করে ফেলতে পারবো। তো কী উপায় করা হয়? একটা হলো যে কার্সিনোমা যদি থাকে তাহলে তার ব্লিডিং হবে। তো এই যে ব্লিডিং, সেটা যদি অবভিয়াস ব্লিডিং হয় তাহলে তো আমি বুঝেই ফেলবো, রোগী এসে বলে ব্লাড যাচ্ছে, তখন তো আমি আসলে ডেফিনেটলি কলোনোস্কোপি করবো। কিন্তু আমরা এমনি অকাল ব্লাড, ফিকাল অকাল ব্লাড টেস্ট এটা আমরা করতে পারি। স্টুলে আমরা দেখলাম অকাল ব্লাড আছে কিনা, যদি পজিটিভ পাই তাহলে আমরা ধরে নিতে পারি যে গাটের কোথাও থেকে ব্লিডিং হচ্ছে। মানে এটা একটু নন স্পেসিফিক, কারণ এটা তোমার মাউথ থেকে ব্লিডিং হলেও এফওপিটি পজিটিভ হবে, ইসোফেগাস থেকে, স্টমাক থেকে, স্মল ইন্টেস্টাইন, যেখান থেকেই হোক এক। 2 নম্বর হলো ব্লাড না গিয়ে ধরো আয়রন খেলে বা এনএসএআইডি খেলে অন্য যে অনেক কারণেই কিন্তু পজিটিভ হতে পারে। আবার ফলস নেগেটিভ আছে, তুমি স্টুলের যেই স্যাম্পলটা নিলা সেটাতে ব্লাড যায়নি, আগের স্যাম্পলটা ছিল বা পরেরটাই ছিল, তাহলে তো পাবা না। কাজে এটা আসলে অতটা স্পেসিফিক না। যদি সম্ভব হয় কলোনোস্কোপি ইজ দ্য মেথড অফ ইনভেস্টিগেশন ফর স্ক্রিনিং পারপাস। এটা যদি আরেকটা করা যেতে পারে, কলোনোস্কোপি না করে, যেহেতু একটু কস্টলি, আমরা সিগময়েডোস্কোপি করতে পারি। তো যেহেতু আমরা প্রথমেই পড়ে এসেছি যে দেখো প্রায় 55 থেকে 65% কার্সিনোমা কিন্তু রেক্টোসিগময়েড বা ডিসেন্ডিং কোলন এই রিজনগুলোতে হয়। তাহলে আমরা যদি সিগময়েডোস্কোপি করতে পারি, কারণ যেহেতু এই এরিয়াগুলোতে বেশি হয়, তাহলে আমরা কিন্তু মেজরিটি স্পোরাডিক কার্সিনোমা ধরে ফেলতে পারবো। কিন্তু যদি কারো ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে, হেরিডিটি ক্যান্সার হয়, তখন আমাদের আসলে ফুল কলোনোস্কোপি দেখতে হবে, কারণ ওদের প্রক্সিমাল ক্যান্সার বেশি হয়। তো এগুলো উন্নত দেশে আসলে 50 বছর বয়স হয়ে গেলেই তাদেরকে কলোনোস্কোপি করবে সবাইকে, এবং তারপর প্রতি 5 বছর পর স্ক্রিনিং করতে থাকবে। সুবিধা হলো আর্লি ডিটেকশান সম্ভব, এবং সম্ভব হলে আগে থেকে চিকিৎসা, যেমন এন্ডোস্কোপিক চিকিৎসাতেই দেখা গেলো সার্জারি ছাড়াই ভালো করে ফেলা যাচ্ছে। তবে সিটি কলোনোগ্রাফি তুমি করতে পারো, এটা অনেকটা লেস ইনভেসিভ, এটা দিয়ে তোমার কলোনোস্কোপির মতোই প্রায় দেখা যায়। সমস্যা হচ্ছে ছোটো পলিপ যেগুলো ধরো 5-6 মিলিমিটার সাইজের যেগুলো পলিপ, এর চেয়ে ছোটোগুলো আসলে সিটি কলোনোগ্রাফি মিস করে যায়, যেটা কলোনোস্কোপি সাধারণত মিস করে না। এগুলো একটা ব্যাপার। আর হচ্ছে এটা রেডিয়েশন হ্যাজার্ড আছে, এই জন্য আসলে অতটা পপুলার হয়ে ওঠেনি। এছাড়াও যেহেতু জেনেটিক মিউটেশন, সেটা তোমার ক্রোমোজোমাল ইনস্টেবিলিটি হোক বা মাইক্রোস্যাটেলাইট ইনস্টেবিলিটি হোক, এগুলোর মাধ্যমে বা বিভিন্ন জিন যেগুলো দায়ী আমরা ডিটেল পড়িনি, এপিসি জিন, কেরাস জিন, P53, তো এগুলোর মিউটেশনের মাধ্যমে যেহেতু হয়, কাজে যদি মানে হাই রিস্ক পেশেন্ট যারা ফ্যামিলি হিস্ট্রি আছে বা যাদের হাই রিস্ক বিহেভিয়ার আছে,
তো তাদের আমরা যদি মানে পারমিট করে, ইকোনমিক স্ট্যাটাস পারমিট করে, তাদেরকে মলিকুলার জেনেটিক অ্যানালিসিস করা যেতে পারে, যদিও এটা আসলে ওইভাবে স্ট্যাবলিশড হয়নি সারা পৃথিবীতে। তাহলে এইভাবে আমরা হচ্ছে কোলোরেক্টাল কার্সিনোমার স্ক্রিনিং করতে পারি। তাহলে আমাদের মোটামুটি এই হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট স্ক্রিনিং। এরপরে আসা হচ্ছে প্রগনোসিস। প্রগনোসিস হচ্ছে অনেক কিছুর উপর ডিপেন্ড করে, মানে অনেক কিছু, মানে ধরো একটা হলো যে পেশেন্টের অবস্থা, পেশেন্টের বয়স কেমন, তারপরে পেশেন্টের আদার কোমরবিড ডিজিজ আছে কি আছে না। সাধারণত অ্যাডভান্স এজ, অনেক এজ অথবা আর্লি এজ, 30 বছরের আগে যাদের কার্সিনোমা ডেভেলপ করে এদের কিন্তু প্রগনোসিস খারাপ, কারণ 30 বছরের আগে যেগুলো হয় সেই টাইপগুলো খারাপ। আবার ধরো কারো কোমরবিডিটি আছে, ধরো কার্সিনোমা রেকটামের সঙ্গে তার ধরো সিওপিডি আছে, আইএসডি আছে, তাদের প্রগনোসিস খারাপ। একটা ইম্পর্টেন্ট হলো টিউমার স্টেজ এস ডায়াগনোসিস। এটা আমরা ডিউক স্টেজ এতে ধরলাম না কি বিতে ধরলাম না সিতে না ডিতে, এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এছাড়া আরও কিছু ফ্যাক্টর বলা হয়, যেমন ধরো যেগুলো পলিপয়েড মানে যেটা গ্রোথ হয়ে আসে ওদের প্রগনোসিস রিলেটিভলি বেটার, যারা ইনফিলট্রেট করে ওদের প্রগনোসিস খারাপ। তারপরে ধরো যেগুলো জেনেটিক হেরিডিটারি ক্যান্সার এদের প্রগনোসিস খারাপ, যাদের স্পোরাডিক ক্যান্সার এদের প্রগনোসিস ভালো। আবার মনে করো যেগুলো হচ্ছে মিউসিন সিক্রেটিং যেগুলো আসলে কার্সিনোমা এদের প্রগনোসিস খারাপ। আরেকটা টাইপ আছে স্কিরাস বলে, স্কিরাসটা হচ্ছে এটা ইনফিলট্রেট করে, অনেক বেশি ফাইব্রোসিস হয় কোলোরেক্টামের মধ্যে, ফাইব্রোসিস স্টিফ হয়ে যায়। স্কিরাস ভ্যারাইটি যেটা অনেকটা কার্সিনোমা স্টমাকের লিনিটিস প্লাস্টিকের মতো, এদেরও প্রগনোসিস খারাপ। আবার ধরো ট্রিটমেন্ট ফ্যাসিলিটির উপর ডিপেন্ড করে, যে তুমি যে সার্জারি করে ফেললে এই সার্জারিটা কতটুকু অ্যাডিকুয়েট। যে সার্জারি করে দেখলা যে আমি যতটুকু মার্জিন কেটে ফেলছি এই কাট মার্জিনগুলোতে কোনো টিউমার নাই, আমরা দেখি যে কাট মার্জিনে টিউমার আছে কিনা, তো কাট মার্জিনে টিউমার নাই। তারপরে যে ব্লাড ভেসেলগুলো ছিল এই যে রিসেকশন করার মধ্যে ব্লাড ভেসেলে ইনভলভমেন্ট নাই, তাহলে আমরা ধরে নিতে পারি যে আমাদের রিসেকশনটা ভালো। অথবা কারো লিম্ফ নোড আনা হয়েছে, মনে করো তার 5টা লিম্ফ নোড কেটে নিয়ে আসা হয়েছে, দেখা গেলো যে 5টা লিম্ফ নোড কোনোটাতেই নাই, কিন্তু যদি দেখি লিম্ফ নোডে আছে অথবা ব্লাড ভেসেলে আছে, তাহলে ধরে নিতে পারি এটা লিম্ফেটিক্সে চলে গেছে, ব্লাডে চলে গেছে, তাহলে এরা আসলে মেটাস্টেজ তো হয়েই গেছে, এর মধ্যে এদের প্রগনোসিস খারাপ। তাহলে আবার ধরো চিকিৎসা আমি পেশেন্ট কতটুকু কমপ্লাই করলো, আমরা পোস্ট অপারেটিভ পিরিয়ডে কেমো রেডিও কীভাবে দিতে পারলাম, এগুলোর উপরও আসলে প্রগনোসিস ডিপেন্ড করে। তবে যদি আমরা আর্লি স্টেজে পেশেন্টকে ধরতে পারি যে যখন লুমিনের মধ্যেই কন্টেইনড অবস্থায় আছে, তার মানে ডিউক এ, ওদের কিন্তু 5 ইয়ার্স সার্ভাইভাল 90%-এর বেশি। কিন্তু দুঃখের ব্যাপার হলো যে আমরা যে রোগীগুলো ডায়াগনোসিস করি তার আসলে 50%-এর উপরে বা 60%-এর উপরে অ্যাডভান্স, এরা আসলে ডিউক বি, আমরা যা পাই তা তো প্রায় সি বা ডিতেই এসে পাই। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি কোলোরেক্টাল কার্সিনোমা। আশা করি বুঝতে পারছো তোমরা সবাই। তো ক্লাসে অ্যাটেন্ড করার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিবডি।